সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনি ফোন দিয়েছেন। আই এম সো সরি, আমি জানতাম না এটা আপনি। আমি এভাবে বলতে চাইনি, সত্যি। প্লিজ কিছু মনে কর। অবশ্যই মনে করব। সাদিফের এমন গম্ভীর কণ্ঠ শুনে কেঁপে ওঠে নাজরাত। এক্ষুনি কেঁদে দিবে দিবে ভাব। অত্যন্ত নমনীয় ভেজা কণ্ঠে সে বলে, প্লিজ শারিফ, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এসব বলিনি। আমি সত্যিই জানতাম না আপনি ফোন করেছেন। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। নাজরাতের এমন কাঁদো কাঁদো কণ্ঠটা শুনে হেসে ওঠে সাদিফ। হাসি মুখেই বলে, কষ্ট করে একটু ভিডিও কলে আসা যাবে ম্যাডাম? বউয়ের কাঁদো কাঁদো মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করছে। সহসা বিচলিত হয়ে উঠল নাজরাত। এমন একটা সিচুয়েশনে সাদিফের এমন কথাটা শুনে লজ্জাও পেল বটে। সাদিফ ততক্ষণে কল কেটে ভিডিও কল দিয়েছে। এতক্ষণ কাঁধের একপাশে ঝুলে রাখা ওড়নাটা এবার ভালোভাবে দু কাঁধে মেলে দিল নাজরাত। হাত দিয়ে যথাসম্ভব দ্রুত আঁচড়ে নিল এলোমেলো চুল। এরপর কল রিসিভ করলো, কিন্তু সরাসরি স্ক্রিনে তাকানোর সাহস পেল না। তবে না দেখেও বুঝতে পারলো ওপাশের মানুষটার গভীর দুচোখ নাজরাতের মুখশ্রীতে আটকে আছে। লজ্জায় হাঁসফাঁস করে ওঠে নাজরাত। তার এমন বিচলিত ভাব দেখে সাদিফ বলে, আমি কি ভুল করে অন্য কাউকে বউ বলে ফেললাম? সহসা চমকে উঠে সাদিফের চোখে চোখ রাখে নাজরাত। অবাক কণ্ঠে বলে ওঠে, মানে? আমি অন্য কারো বউ হতে যাব কেন? জবাব দিল না নাজরাত। পুনরায় দৃষ্টি সারালো মোবাইল স্ক্রিন হতে। এবার যেন একটু বেশি হতাশ হলো সাদিফ। বড্ড আফসোসের কণ্ঠে বলে, এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছি প্রেম ছেড়ে সোজা বিয়ে করে কত বিরাট ভুল করেছি। আমার উচিত ছিল আগে তোমার সাথে বেশ কয়েক মাস চুটিয়ে প্রেম করা, তারপর একদম সুযোগ বুঝে বিয়ে। তাহলে হয়তো তুমিও বাকি বউদের মতো ঘন্টায় ঘন্টায় ফোন টেক্সট করে বরের খোঁজ নিতে, সারা রাত গল্প করতে, আর এই যে নজর লুকাচ্ছ। এটার বদলে কখনো ভালোবেসে, কখনো রাগি চোখে তাকাতে। ইস, কি মিসটা এটা করলাম বলো? সাদিফের এমন চুপসে যাওয়া মুখের কথাগুলো শুনে ঠোঁট চেপে হাসে নাজরাত। তার হাসি দেখে আবারও আফসোস করলো সাদিফ। যেন প্রেম না করে বিয়ে করাটা তার জীবনের সবচেয়ে বড় আফসোস। হাসি চেপে নাজরাত বলে, আপনি বললেই আমি প্রেম করার জন্য রাজি হয়ে যেতাম এমন মনে হওয়ার কারণ? ভ্রু কুচকালো সাদিফ, গর্বের সাথে বলল, আমার মতো গুড লুকিং, ওয়েল সেটেলড, ভদ্র একটা ছেলেকে তুমি রিজেক্ট করতে পারতে? হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে নাজরাত ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলে, যত যাই হোক, লাভ রোম্যান্সের ক্ষেত্রে মেয়েরা কিন্তু ব্যাড বয় বেশি পছন্দ করে। নাজরাতের এমন উত্তর কল্পনাতেও প্রত্যাশা করেনি সাদিফ। উত্তরটা হজম করতে কয়েক সেকেন্ড সময় লাগলো তার। তারপর অধর কোণে বাঁকা হাসি ফুটিয়ে বেশ নাটকীয় ভঙ্গিতেই বলল, রোম্যান্স? লজ্জায় চোখ মুখ খিচে ফেললো নাজরাত। দ্বিতীয়বারের মতো সাদিফের দিকে তাকানোর মতো ভুল করলো না। নাজরাতের এমন প্রতিক্রিয়া দেখে খানিক শব্দ করেই হাসলো সাদিফ। নাজরাতের লজ্জা আর একটু বাড়িয়ে দিতে আগের মতো দুষ্টু হেসে বলে, আপনার কথাটা তুলে রাখলাম ম্যাডাম। নেক্সট যেদিন সামনাসামনি দেখা হবে সেদিন জেনে নিব রোমান্সের ক্ষেত্রে আপনার ঠিক কেমন ব্যাড বয় পছন্দ। রোমান্স শব্দটা এমন টেনে টেনে বলায় নাজরাতের লজ্জায় এবার যেন মাত্রা ছাড়লো। হাঁসফাঁস করতে করতে কোনো রকমে বলল, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। আচ্ছা আচ্ছা, আর লজ্জা পেতে হবে না, আমি প্রসঙ্গ পাল্টাচ্ছি। নড়েচড়ে বসলো নাজরাত। লক্ষ্য করলো এই পর্যায়ে যেন একটু গম্ভীর হলো সাদিফের মুখ। নাজরাতের ধারণাকে সঠিক প্রমাণ করে হঠাৎ সাদিফ বলল, এত রাতে কে ফোন করেছিল? চমকে উঠল নাজরাত। কেঁপে উঠল ভেতরটা। তাদের সম্পর্ক বৈধতা পেলেও এখনো যে তাদের মনের সম্পর্কটা বিরাট দূরত্ব। তাই হুট করে আদনানের ব্যাপারটা বলার মতো সাহস করে উঠতে পারলো না সে। যদি সাদিফ তাকে ভুল বুঝে, যেমন ভালোবাসা থাকুক না কেন, যেখানে এখনো দুজন দুজনের বিশ্বাসটা ঠিকঠাক অর্জন করার সময় করে উঠতে পারলো না, সেখানে শুরুতেই আদনানের ব্যাপারে জানিয়ে সম্পর্কের শুরুটাকে আরো জটিল করতে ইচ্ছে হলো না নাজরাতের। তাকে এমন ভাবুক হতে দেখে নম্র কণ্ঠে ডাকলো সাদিফ। বলল, কেউ কি কোনোভাবে তোমাকে উত্ত্যক্ত করছে? কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বলো। না না, কোনো সমস্যা হয়নি। আসলে নুহাস ফোন করছিল বারবার। ওর স্বভাব তো দেখিয়েছেন, উল্টাপাল্টা কথা বলে মাথা খারাপ করে ফেলে। কিছু নোটসের জন্য ফোন দিয়েছিল। একটা ডাউট বার করতে করতে জিজ্ঞেস করছিল বলে রাগ করেছিলাম, আর কিছুই না। এক নাগারে এতগুলো মিথ্যে বলে হাঁপিয়ে উঠল নাজরাত।
সাদিফ বিশ্বাস করলো কি করলো না সেটা বুঝে উঠতে পারলো না সে। প্রসঙ্গ পাল্টালো দ্রুত। এক কথায় দু কথায় রাত গভীর হলো। শুরুতে ঘুম আসছে বললেও এখন যেন সব ঘুম জানলা দিয়ে পালিয়েছে নাজরাতের। কলেজ পড়ুয়া কিশোর কিশোরীর মতো রাত জেগে ফোনে আলাপ চলছে। দ্বিধাদ্বন্দ্বের সুতো ছেড়ে নাজরাত একটু একটু করে সহজ হয়ে উঠতে লাগলো সাদিফের সাথে। সাদিফকে প্রথম দেখে সে শুধু প্রেমেই পড়েছিল। এখন সময় চলছে প্রেমটা ভালোবাসায় রূপান্তর করা। তবে যেখানে সম্পর্কের পূর্ণতা উপরওয়ালায় লিখে দিয়েছে, সেখানে মনে ভালোবাসা জাগানো তো নিছক এক বাহানা মাত্র। স্যাঁতস্যাঁতে পরিত্যক্ত জায়গা, বড় বড় গাছপালায় ঢাকা পড়েছে সর্বত্র। দেখতেই মনে হচ্ছে গভীর জঙ্গল, কিন্তু মাঝে রয়েছে যাতায়াতের জন্য সরু পথ। পথের দুধারে সারি সারি নাম না জানা হরেক রকমের গাছগাছালি, ঝোপঝাড়। এমনই এক ঝোপের ভেতর আটকা পড়েছে ছোট্ট একটা বিড়াল ছানা। চিকন সুরে ম্যাও ম্যাও চিৎকার করে বুঝিয়ে চলেছে বিপদ সংকেত। সরু পথ দিয়ে নেটওয়ার্ক সিগন্যাল খুঁজতে থাকা ষোড়শী মেয়েটা হঠাৎ এমন করুণ আওয়াজ শুনে চমকে ওঠে। এতক্ষণে হুঁশে হলো সে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতর চলে এসেছে। ভয় উকি দিল মনে, কিন্তু আবারও বিড়াল ছানার করুণ ডাক শুনে হাতের নো সিগন্যাল সংকেত দেয়া মোবাইলটা সন্তর্পণে নিজের জিন্সের পকেটে ঢুকিয়ে এগিয়ে গেল আওয়াজের উৎস খুঁজতে। ঝোপের ভেতর আটকা পড়ে সাদা তুলতুলে ছোট্ট দেহটা দেখে তার মায়া লাগলো ভীষণ। সাবধানতা অবলম্বন করে ঝোপের ভেতর হতে ছাড়িয়ে আনলো বিড়াল ছানাটাকে। আদরে হাতে জড়িয়ে নিল নিজের সাথে। তুলতুলে সাদা দেহটায় আদরে হাত বুলিয়ে যখন সে আপন মনে কথা বলতে ব্যস্ত, তখনই হঠাৎ একখানা পুরুষালী শক্ত হাত পেছন থেকে তার কনুই ধরে হ্যাচকা টান মারে। সাথে সাথে হাত ফসকে বেরিয়ে গেল বিড়াল ছানাটি। মেয়েটা ধাতস্থ হওয়ার আগে হঠাৎ গগন কাঁপানো শব্দ হলো ঠাস। ধরফুরিয়ে ঘুম ছেড়ে উঠে বসে শায়েরি। আপনা আপনি হাত চলে গেল নিজের বাম গালে। মনে হচ্ছে যেন এক্ষুনি জ্বলছে সেটা। কান ভব করছে, ধরফর করছে বুক। আশেপাশে নজর বুলিয়ে বুঝতে পারলো সে নিজের কামরায় রয়েছে এবং একটু আগের ঘটনাটা ছিল দুঃস্বপ্ন। অনেকগুলো দিন পর আজ সেই স্বপ্নটা দেখল। গেল বছর কলেজ থেকে ট্যুরে গিয়ে শায়েরি যখন নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে গিয়েছিল, অন্যদিকে তখন তার খোঁজে অস্থির হয়ে ওঠে বাকিরা। টিচার থেকে শুরু করে প্রতিটি স্টুডেন্টের মধ্যে উত্তেজনা এসে ভর করে। হুট করে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে কি করে চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল, সেটাই ভেবে পেল না কেউ। শায়েরির বন্ধুমহল ভয় উত্তেজনায় কাতর। সেই সাথে সাফওয়ান অস্থির হয়ে উঠল বন্ধুর আমানত রক্ষা করতে না পারার দুঃখে। ভেতরটা অনুশোচনায় দগ্ধ হয়ে উঠছিল তার। আশেপাশের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে নিয়েও লাভ হলো না কোনো। দৌড়ঝাঁপে শরীর ঘেমে উঠছিল তার। শেষে ভাবলো একটাবার জঙ্গলের দিকটাও তল্লাশি দেওয়ার কথা। যদিও তাদের অবস্থান করা জায়গা থেকে জঙ্গলটা দূরেই পড়ে, তবু মনে মনে শেষ আশাটুকু নিয়ে খোঁজ করছিল শায়েরির। অতঃপর গভীর জঙ্গলের মধ্যভাগে এসে সুস্থ শরীরে বিড়াল ছানা নিয়ে খেলতে থাকা শায়েরিকে দেখে রাগেল জ্বলে উঠছিল সাফওয়ানের। দাঁত কিরমিরিয়ে নিজের রাগটুকু নিয়ন্ত্রণে রাখতে না পেরে শক্ত থাপ্পড় বসালো শায়েরির নরম গালে। পিনপতন নীরবতায় সাফওয়ানের শক্ত হাতে জোরালো থাপ্পড়টা চারপাশ কাঁপিয়ে তুলেছিল। সেই সাথে কেঁপে উঠেছিল ষোড়শী মেয়েটার সর্বাঙ্গ। বিস্ময়ে হতবাক নয়নে সে তাকালো সাফওয়ানের রাগে লাল হয়ে ওঠা মুখটার দিকে, যে ক্ষুদ্র নয়নে খেয়ে ফেলবো দৃষ্টি নিয়ে তাকিয়েছিল শায়েরির দিকে। মুহূর্তেই চোখ টলমল করে ফোলা ফোলা গাল বেয়ে নীরব অশ্রু নামলো শায়েরির। সে নিজেও বুঝল না অশ্রুগুলো ব্যথার ছিল না অপমানের। তবে সাফওয়ানের পেছন পেছন যখন নিজের বন্ধুমহলের সাথে সাফওয়ানের বন্ধু বান্ধবেরও উপস্থিতি টের পেল, তখন দু হাতে নাজরাতকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠছিল সে। তার ছোট্ট মস্তিষ্কে তখনও ধরা দিল না কেন এই থাপ্পড়টা খেলো সে। সাফওয়ানের হঠাৎ এমন প্রতিক্রিয়াটা দেখে নীতি বেশ বকাঝকা করেছিল সাফওয়ানকে। বিপরীতে গমগমে গলায় সাফওয়ান বলেছিল, এ মেয়েকে বল ওর পিছে গাধার মতো পাহারা দেওয়ার জন্য কেউ বসেনি। নিজে টেক কেয়ার করতে না পারলে এসছে কেন ট্যুরে? আমাদের কি ঠেকা পড়েছে স্বেচ্ছে মতো যেখানে সেখানে ঘুরে বেড়াবে আর আমরা সব ছেড়ে ম্যাডামের তল্লাশিতে দিন পার করবো? রিডিকিউলাস। সেদিন সবার সামনে থাপ্পড় খাওয়ার পর সাফওয়ান অমন বক্তব্য শুনে অপমানে টানা 3 ঘন্টা কান্না করেছিল শায়েরি। সাফওয়ানের বকাঝকা শুনে 1 ঘন্টা কান্না করার পর যখন
আয়ান নিজেও শায়রির বোকামোর জন্য বকে দিল, তখন আবারও নতুন উদ্যমে কান্না জুড়ে দিয়েছিল শায়রি। এক পর্যায়ে কান্না থামলেও মন খারাপ সারা রাতে পারল না বন্ধুরা কেউ। সেদিনের কথা মনে পড়লে একদিকে নিজের বোকামোর জন্য হাসি পায়, অন্যদিকে সাফওয়ানের উপর রাগ বাড়ে তরতর করে। কত জোরেই না মেরেছিল ওর নরম গালে, আজও মনে পড়তেই যেন গাল জ্বলে ওঠে। বহুদিন পর আবারও সেদিনের স্বপ্নটার দেখার কারণ হলো আজ তার কলেজ ট্যুরে বান্দরবন যাচ্ছে। গতবারে সেই ঘটনার পর আবরারের কাছ থেকে বেশ বকা শুনেছিল শায়রি। আবরার স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিয়েছিল আর কোনো ট্যুরে যাওয়া চলবে না তার। বিগত 5 দিন ধরে একমাত্র এই ট্যুরের জন্য আকুতি মিনতি করেই চলেছে সে, শুধু পায়ে পড়াটাই বাকি ছিল। শেষে গতকাল রাতে শায়রির কান্নাকাটি দেখে মন গলে গেল আবরারের বাবার। তিনি নিচে ছোট ভাইকে বোঝালেন এক ভুল দ্বিতীয়বার হবে না। তাছাড়া সাফওয়ান তো আছেই সেখানে। ছেলেটার উপর চোখ বন্ধ করে ভরসা করে সবাই। অবশেষে রাজি হলো শায়রির বাবা। নিজে ফোন করে সাফওয়ানকে অনুরোধ করলেন যাতে ওনার বাচ্চা মেয়েটাকে একটু চোখে চোখে রাখে। ওপাশে সাফওয়ানের কেমন মন্তব্য ছিল জানা নেই শায়রির, তবে বাবার কথা শুনে মনে মনে ভেঙচি কাটে সে। নিজের মেয়ে ছেড়ে ছেলের বন্ধুকে ভরসা করছে, ভাবা যায় এটা? এই দিনও কি দেখার ছিল তার? বিছানার উপর অবহেলায় পড়ে থাকা মোবাইলটার অনবরত রিংটোন শুনে দ্রুত ওয়াশরুম থেকে বের হলো আবরার। সকালে চট্টগ্রাম ফিরেছে সে রাতের ট্রেন। মোবাইল স্ক্রিনে সাফওয়ানের নাম দেখে রিসিভ করে কানে চাপতে ওপাশ থেকে সাফওয়ানের গমগমে গলা। কোথায় তুই? আজ ভোরে এসে পৌঁছেছি, তোকে টেক্সট করেছিলাম রাতে। জ্বলে উঠে সাফওয়ান, কর্কশ কণ্ঠে বলে, সামান্য একটা আবদার করেছিলাম তোর কাছে, সেটাও রাখতে পারলি না। কি হতো 4 দিন পর চট্টগ্রাম ফিরলে? না, চট্টগ্রাম থেকে হলে আমাদের সাথে যোগ হতে মাত্র 3টা দিন তুই বন্ধুদের জন্য ব্যয় করতে পারলি না। অন্যদের কথা বাদ দিলাম, আমার এবং মেহাদের কথা রাখার জন্য হলে ট্যুরে আসতে পারতি। আমাদের ভার্সিটি লাইফের শেষ ট্যুর এটা। আবরার নিশ্চুপ। ট্যুরে যাওয়ার ডেট ফিক্সড হওয়ার পর থেকে মিহাদ এবং সাফওয়ান মিলে পাকড়াও করেছে তাকে, কিন্তু কোনোভাবেই রাজি হলো না আবরার। শেষে সবার চোখ ফাঁকি দিয়ে ফিরে গেছে চট্টগ্রামে। আবরার নীরবতা দেখে ফুস করে নিঃশ্বাস ছাড়লো সাফওয়ান। ধীর গলায় বলল, 3 বছর পার হয়ে গেছে দোস্ত, এবার তো মুভ অন কর। মৃদু হাসে আবরার। বারান্দার গ্রিলের ফাঁকে উকি দেয়া নীলাভ আকাশে শূন্য দৃষ্টি মেলে বলে, মুভ অন করব? আমি কোনো রিলেশনশিপে ছিলাম না যে মুভ অন করার প্রয়োজন আছে। তাছাড়া 3 বছর কোনো 30 যুগ পার হয়ে গেলেও ওর জন্য জমানো ভালোবাসা ফিকে হবে না। আর তোকে আমি এসব বলে কী লাভ? তুই কখনো বুঝবি না আমার অবস্থাটা। ওকে অন্য কারোর সাথে দেখলে আমার দম আটকে আসে, কেমন বুক ব্যথা হয় তা ততদিন বুঝবি না যতদিন না আমার মতো কাউকে সর্বস্ব দিয়ে ভালোবাসবি। হ্যালো হ্যালো, থামো এবার। এবার প্রেম ভালোবাসা নিয়ে কোনো দেবদাসের কাছে ফিলোসফি শোনার ইচ্ছে আমার নেই। ট্যুরে না গেলে না যা, রাখলাম ফোন। টুট শব্দে কল ডিসকানেক্ট হয়ে গেল। এক নজর কিছুক্ষণ সেদিকে তাকিয়ে একটা বিশেষ ফাইলে ঢুকলো আবরার। চোখের সামনে স্ক্রিনটায় ভেসে উঠলো সারি সারি ছবি। নির্দিষ্ট একটা ছবিতে ক্লিক করে তা গভীর চোখে দেখতে লাগলো সে। ছবিটা ইন্টার 2য় বর্ষের সময়কালের, আজ থেকে 3 বছর আগে। ছবিতে বেঞ্চের উপর বসে আছে আবরার, পাশেই নীতি, যে আবরারের কাঁধে মাথা রেখে গাল ফুলিয়ে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। অন্যদিকে আবরারের মুগ্ধ দৃষ্টি তখন নীতির থাকবে নাই বা কেন। কলেজে প্রথম দিন যখন মেয়েটার দর্শন পেয়েছিল তখনই আটকা পড়েছিল সেই নীতির মায়া জালে। ইরার সাথে স্কুল লাইফ থেকে বেশ সখ্যতা ছিল তার। ইরার সুবাদেই বন্ধুত্ব গড়ে উঠেছিল নীতির সাথে। ধীরে ধীরে আবরার, মিহাদ, রায়ান, জিমন, ইরা এবং নীতি 6 জনের বন্ধুত্ব বেশ পাকাপোক্ত হয়ে উঠেছিল। সেই সাথে বাড়িয়েছিল আবরারের অব্যক্ত অনুভূতি। কাউকে কিছু বলার সাহস হয়নি তার, পাছে যদি নীতি জানতে পেরে বন্ধুত্ব ভেঙে দেয়। কিন্তু পরবর্তীতে তার এই চুপ থাকাটাই যেন কাল হয়ে দাঁড়ালো। সেদিন ছিল রায়ানের জন্মদিনের আগের রাত। হুট করে নীতি রায়ান ব্যতীত বাকি 5 জনকে নিয়ে গ্রুপ কল করে বলল সে রায়ানকে ভালোবাসে, আগামীকাল প্রপোজ করতে চায়। আকস্মিক এমন অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে হৃদস্পন্দন যেন থমকে গিয়েছিল আবরারের। মুখ দিয়ে যেন একটা শব্দ বেরোতে চাইল না। চোখ জ্বলে উঠল মারাত্মকভাবে। নিঃশব্দে কল কেটে এক বুক কষ্ট নিয়ে
পার করলো নির্ঘুম রাত। পরের দিন প্ল্যান অনুযায়ী নিজ বাসায় বন্ধুদের নিয়ে ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছিল রায়ান। অনিচ্ছা সত্ত্বেও রায়ানের আবদারে 14 বছর বয়সী শায়রিকেও নিয়ে গিয়েছিল আবরার সেদিন। রায়ান কেক কেটে সবাইকে খাওয়ানোর পর হুট করে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে নীতি। হক চকিয়ে গিয়েছিল রায়ান, তার চেয়ে বেশি চমকে ছিল আবরার। অবিশ্বাস্য হতভম্ব নজরে দেখছিল নিজ প্রেয়সীকে অন্য একজনকে প্রেম নিবেদন করতে। বুকের ভেতরটা চূড়াঘাতের মতো ব্যথায় জর্জরিত হয়ে উঠছিল। অন্যদিকে বাকিরা অবগত ছিল বলে অ্যাপ্রিসিয়েট করছিল নীতিকে। সর্বদা স্ট্রেট ফরওয়ার্ড থাকা নীতি খুব সহজেই ব্যক্ত করে দিয়েছিল নিজের অনুভূতি। অন্যদিকে লাজুক স্বভাবের রায়ান বেশ অস্বস্তিতে পড়েছিল সেদিন, কিন্তু না করেনি। বহুদিনের পছন্দের বান্ধবীকে প্রেমিকা স্বরূপ গ্রহণ করেছিল অনায়াসে। আনন্দে নেচে উঠেছিল সকলে। 14 বছরের শায়রি গভীর কিছু বুঝে উঠতে না পারলেও সবার খুশি দেখে সেও জোরে জোরে হাততালি দিয়ে লাফিয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করে তার নরম হাতে শক্ত হাতের থাবা মেরে সেই স্থান থেকে বেরিয়ে গিয়েছিল আবরার। পেছনে তখন রায়ান ও নীতিকে ঘিরে উল্লাসে মেতে উঠেছিল বাকিরা। অন্যদিকে খেয়াল ছিল না কারোরই। যখন খেয়াল হলো তখন প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে গিয়েছিল আবরার এবং শায়রি। রায়ান ফোন পেতেই গম্ভীর মুখে আবরারের মুখ থেকে বের হয়েছিল মাত্র 4টি শব্দ। আর্জেন্ট ছিল তাই একটু থেমে কংগ্রাচুলেশন। বিপরীতে রায়ানকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিয়েছিল সে। ছোট্ট শায়রি বুঝে উঠতে পারেনি কি হয়েছিল আবরারের। যে মানুষটা ঘরে কম, বন্ধুদের সাথে বাইরে সময় কাটাতো বেশি, সেই মানুষটা হুট করে বন্ধুদের এত গুরুত্বপূর্ণ একটা দিনে এভাবে চলে আসলো। সেদিন শায়রিকে বাসায় পৌঁছে জীবনে প্রথমবারের নেশা করেছিল সে। উদ্ভট কারণে রাস্তার কিছু বখাটে ছেলেকে পিটিয়ে জেলে আটকাও পড়েছিল। সেদিন বাবার সম্মানে কতটুকু আঘাত বসিয়েছিল জানা নেই তার। বাসায় ফেরার পর ভাঙচুর করেছিল বেশ। শেষ রাতের দিকে অনাকাঙ্ক্ষিতভাবে নিজের সবচেয়ে কাছের বন্ধু সাফওয়ানকে কাছে পেয়ে নিজের গম্ভীর সত্তা ভেঙে গড়িয়ে গিয়েছিল আবরারে। মুখ ঢেকে ফুপিয়ে উঠেছিল সাফওয়ানের সম্মুখে। অবাক বিস্ময়ে থমকে গিয়েছিল সেদিন সাফওয়ান। তবুও নিজের ধূকর ব্যক্তিত্বের দ্বারা সামলে নিয়েছিল আবরারকে। সবটুকু দিয়ে বুঝিয়েছিল সেদিন সাফওয়ান না থাকলে হয়তো আবেগের বশে বিরাট কোনো অঘটন ঘটিয়ে ফেলত সে। সেই রাতের জন্য সাফওয়ানের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে সে। একমাত্র সাফওয়ানের বক্তব্য মেনে বাকি ফাইনাল এক্সাম অবধি দিনগুলো অন্ধের মতো কাটিয়ে দিয়েছিল সে। পরবর্তীতে চান্স পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেই থেকে সবকিছু ছেড়ে পাড়ি জমিয়েছে চট্টগ্রামে। খুব দরকার ছাড়া নীতি কিংবা রায়ানের মুখোমুখি হয়নি। রায়ানের প্রতি মনে হিংসা জমলেও বন্ধুত্বে ফাটল ধরেনি এক বিন্দু। সাফওয়ানের কথা ভেবে মোবাইলটা পকেটে গুজে মৃদু হাসে আবরার। বুঝার পর থেকে মিহাদ, সাফওয়ান, আবরার 3 আত্মায় এক শরীর। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আজও তাদের বন্ধুত্ব সেই শুরুর দিকের মতোই স্বচ্ছ। কলেজ গেটের সামনেই দাঁড়িয়ে সারি সারি বাস। বরাবরের মতোই ট্যুরের দায়িত্ব পড়েছে সিনিয়র ব্যাচের উপর। বাসের সামনে দাঁড়িয়ে হাতের লিস্ট দেখে সবাই এসেছে কিনা যাচাই করছে জীবন। তার সাথে নীতি, রায়ান এবং মিয়া তদারকি করছে অন্যান্য দিকগুলো। সাথে আরো কয়েকজন বন্ধু বান্ধব রয়েছে তাদের। প্রত্যেক ব্যাচের জন্য আলাদা আলাদা বাস। সেই অনুযায়ী ইন্টার দ্বিতীয় বর্ষের গুটিকয়েক ছাত্রছাত্রী নিজেদের জন্য বরাদ্দকৃত বাসে আসন পেতেছে। নুহাস বেশ অনেকক্ষণ যাবৎ নিজের ব্যাচের কয়েকজন ছেলে মেয়ের সাথে তুমুল ঝগড়া বাঁধিয়েছে সিট নিয়ে। সে আগে থেকে বাকি বন্ধুদের জন্য 6খানা সিট দখল করে রেখেছে। বাসটা এখন প্রায় ভর্তি, কেবল সেই 7টা সিট বাদে। কয়েকজন স্টুডেন্ট সিটগুলো দখল করতে চাইলে চেঁচিয়ে ওঠে নুহাস। আয়ন এবং তোহা মিলে কোনো মতে পারল না তাকে থামাতে। উপায় না পেয়ে সিনিয়র ব্যাচ থেকে মিহাদকে ডেকে আনলো তোহা। পরিশেষে নুহাসের জেদটাই পূরণ হলো। অন্য স্টুডেন্টগুলো যখন মুখ কুচকে ফিরে যাচ্ছিল, সেটা দেখে নুহাত কলার উঁচিয়ে 32 পাটি দাঁত বের করে বলে, আসছে নুহাস শিকদারের বাঁকা করতে। আমি যে জেল ইউজ করি এ কথা এই বলদগুলারে একটু বুঝাইয়া বলিস তো। আমার বাঁকা এত সোজা না। নুহাসের বলতে দেরি, কিন্তু তোহার হাত চালাতে দেরি না। ধুম করে কি চোখ মুখ কুচকে বলল, কথার কি ছিরি, জীবনেও শোধরাবি না তুই। এখানে যে আমার মতো ভদ্র একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়াল নেই তোর। যত সব অশ্লীল কথাবার্তা। তা আপনি এই অভদ্রর অশ্লীল কথাবার্তা শুনতেছেন কেন ভদ্র আম্মা?
চারানা যেমন চোখে লাগায় রাখছেন তেমন কানেও লাগায় রাখেন, আপনার ভদ্র কান হেফাজতে থাকবে। তোহা আবারও কিছু বলার আগে আয়ান ধমক দিয়ে থামিয়ে দিল দুজনকেই। তিনজনে নেমে আসলো বাস থেকে। ইতিমধ্যে নাজরাত এবং ফায়াজ এসে হাজির হয়েছে, বাকি শুধু সাফরিন এবং শায়েরি। আরো মিনিট খানিক কেটে যাওয়ার পর হঠাৎ ফায়াজের নজর কাড়ল সকালের মিষ্টি রোদ গায়ে মেখে রিক্সা থেকে ছটফট ভঙ্গিতে নেমে দাঁড়ালো হাস্যচল মুখশ্রীটা, যার গায়ে ল্যাভেন্ডার কালারের হাঁটু সমান গোল টপস, ব্ল্যাক জিন্স, গলায় গোল করে পেঁচানো ল্যাভেন্ডার অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের ওড়না, পায়ে একজোড়া সাদা স্নেকার্স, কালো দীঘল চুলগুলো বরাবরের মতোই খোপায় আটকানো, মুখের দুপাশে বিরক্ত করছে ছোট ছোট চুল। বারবার সরানোর পরেও যখন সেগুলো মুখের উপরেই ঠাঁই হলো, তখনই বিরক্তিতে গাল ফোলালো সে। তা দেখে মাথা ঝাঁকিয়ে হাসে ফায়াজ, ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। নিজ দায়িত্বে বাড়িয়ে নিল রং বেরঙের স্টিকার দিয়ে সাজানো ছোট্ট ট্রলি ব্যাগটা। লক্ষ্য করলো এই ছোট্ট ট্রলি ব্যাগটা ছাড়াও মানুষটার পিঠে ঝুলছে হ্যালো কিটি ডিজাইনের একটা ব্যাগ এবং কাঁধে আরো একটা লম্বাকার ছোট্ট ব্যাগ। ফায়েজ অবাক কণ্ঠেই বলল, সায়ু, আমরা তো মাত্র 3 দিনের জন্য যাচ্ছি, এতগুলো ব্যাগ কেন সাথে? শায়রি ছটফট ভঙ্গিতে জবাব দিল, আরে এই ট্রলিতে আমার জামা কাপড় আছে, আমি কম করে নিয়েছিলাম, কিন্তু আম্মু বলেছে আমি নাকি আস্ত একটা দুর্ঘটনার গোডাউন, যেখানেই যাই কোনো না কোনো দুর্ঘটনা ঘটিয়ে জামা কাপড় সব নষ্ট করে ফেলি। আসলে আমিও ভেবে দেখলাম আম্মু কথাটা ভুল বলেনি, তাই সে অনুযায়ী একটু বাড়িয়ে নিয়েছি কাপড়। আর এই যে পিঠের ব্যাগটা, এটাতে আমার টুকিটাকি প্রয়োজনীয় মেকআপ, চার্জার, পাওয়ার ব্যাংক এইসব। ও হ্যাঁ, ফার্স্ট এড বক্সও আছে, এটাও আম্মু দিয়েছে। আর এই যে কাঁধের ব্যাগটা, এটাতে কিছু স্ন্যাক্স দিয়েছে সবার জন্য, শুধু অনেকগুলো চিপস আমার জন্য। কয়েক সেকেন্ড শায়রির মুখের দিকে বোবার মতো তাকিয়ে হেসে ওঠে ফায়াজ। শায়রির মুখের সামনে চুলগুলো সরিয়ে দিয়ে বল, তুই আর বড় হবি না, তাই না? ফায়াজের হাত সরিয়ে নিজের কানে পিঠে চুল গুজে দিয়ে শায়রি জবাব দিল, জীবনেও না। তারপর কাঁধের ব্যাগটাও ফায়েজের কাঁধে ঝুলিয়ে দৌড় লাগালো বাকিদের কাছে। কিন্তু 4 কদম এগোনোর পর হুট করেই বাম দিক থেকে তীব্র বেগে আসা একটা সাদা গাড়ি আচমকাই ব্রেক কষে শায়রির কাছাকাছি। ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে শায়রির। গাড়ি এবং তার মাঝখানে মাত্র 3 ইঞ্চি দূরত্ব। আরেকটু হলে বোধহয় গাড়ির ধাক্কায় উড়ে যেত সে। আচমকা ঘটে যাওয়া ঘটনায় ফায়েজও চমকে গেল। দ্রুত এগিয়ে এসে হাত টেনে শায়রিকে সরিয়ে দিল মাঝ রাস্তা থেকে। ততক্ষণে গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে বেরিয়ে এসেছে সাফওয়ান এবং ব্যাক সিট থেকে বেরিয়ে আসে সাফরিন। বেরিয়ে দ্রুত এগিয়ে গেল শায়রির কাছে, উদ্বিগ্ন কণ্ঠে বলল, ঠিক আছিস তো? লেগেছে কোথাও? নাবোধক মাথা নাড়ায় শায়রি, ক্ষীণ স্বরে বলে, ঠিক আছে। সাফরিন মৃদু চাপড় মারে শায়রির মাথায়, শাসানো গলায় বলে, এভাবে মাঝ রাস্তায় কোনো কিছু না দেখে কেউ দৌড়ায়? এক্ষুনি কোনো অঘটন ঘটলে কি হতো? শায়রি চোখ মুখ কুচকে নিচু গলায় বলে, চুপ কর না, তোর এই রাক্ষস মার্কা ভাই এইসব শুনলে লাইফে 100-র জায়গায় 150 বকা দিয়ে শুনিয়ে দিবে। সে তো ওত পেতে থাকে কিভাবে আমার ইজ্জতের ফালুদা বানাবে সবার সামনে। ওটা 150 না, 150 হবে। আর আমার ভাই মোটো ফালতু জিনিস নিয়ে তোকে বকে না, তোর কাজগুলি এমন বকা শোনার মতো। প্রতিউত্তর করলো না শায়রি। এতক্ষণে লক্ষ্য করলো সাফওয়ান এবং সাফরিন দুজনেই একই আউটফিট নিয়ে এসেছে। হোয়াইট টি শার্ট, ব্ল্যাক জিন্স, হোয়াইট স্ন্যাকার্স। দুই ভাই বোনকে নজর কাড়া সুন্দর লাগছে একত্রে। হঠাৎ সাফওয়ানের গাড়ির পেছনের সিট থেকে হেলে দুলে ইপসিতাকে নামতে দেখে চমকে ওঠে সকলে। শায়রি অবিশ্বাস্য নয়নে তাকালো সাফরিনের দিকে। অর্থাৎ কিভাবে কি? সাফরিন মুখ বাঁকিয়ে জবাব দিল, আর বলিস না, সকাল সকাল বাবাইকে কল করে এই ন্যাকামির দোকানের বাবা বলেছে মেয়েকে একা দিতে ভয় লাগছে, দেশের এই অবস্থা সেই অবস্থা। বাধ্য হয়ে বাবাই বলল সকালে আমাদের সাথে কলেজে আসবে, আর টুরুও আমরা তার ন্যাকা রাজকন্যার খেয়াল রাখবো। মানে হয় এইসবের? সাফরিনের কথা শুনে শায়রির মনে পড়লো তার বাবা নিজেও সাফওয়ানকে ফোন করেছিল শায়রির খেয়াল রাখার জন্য। তাহলে নিশ্চয়ই সাফওয়ানও তাকে নিয়ে বিরক্ত হওয়ারই কথা। কে চাইবে আনন্দের মুহূর্ত বাদ দিয়ে অন্য একজনকে নজরে নজরে রাখতে? জীবনের সাথে লিস্ট চেক করছিল নীতি। সাফওয়ান এগিয়ে গেল সেদিকে। তাকে দেখতে পেয়ে নীতি টুকটাক প্রয়োজনীয় কথা সেরে বলে, মেহাদের কাছে শুনলাম আবরার বলেছে শায়রিকে আমাদের বাসে নিতে। তাছাড়া সাফাকেও তোর সাথে রাখবি যখন, শায়রিকেও। নীতির কথাটা সম্পূর্ণ করার আগে সাফওয়ান বিরক্ত গলায় বলে, সাফা বলে দিয়েছে সে গেলে বন্ধুদের সাথে নিজেদের বাসিয়ে যাবে। আর ওই মেয়েটা
আস্ত একটা ঝামেলা। ওকে নিজেদের সাথে নিয়ে এক্সট্রা ঝামেলা কাঁধে নেওয়ার কোনো মানেই হয় না। ওরা থাকুক ওদের মতো। বাস থেকে ওই মেয়েকে কেউ তুলে নিচ্ছে না। আবরার একটু বেশি পসেসিভ। আচ্ছা মানলাম সবই, কিন্তু শায়রিকে যেভাবে ঝামেলা বলছিস ও কিন্তু মোটেও এমন না। কি মিষ্টি মিশুক একটা মেয়ে। আমি বুঝি না কেন তোদের বনিবনা হয় না। মেয়েটা কত শান্ত। নীতির কথা শেষ হওয়ার আগে হঠাৎ পেছন থেকে শায়রের আর্তনাদ শুনে ফিরে তাকালো তারা। বাসে উঠতে গিয়ে পা স্লিপ করে ধপ করে নিচে পড়ে গেছে শায়রি। পায়ে ব্যথা পেয়েছে অল্পখানি। ফায়েজ এবং আয়ান মিলে দ্রুত টেনে তুলে ওকে। শায়রি গাল ফুলিয়ে বাস আবিষ্কারকে বকতে বকতে উঠে গেল বাসে। সেদিক থেকে চোখ সরিয়ে নীতির দিকে তাকিয়ে ভ্রু নাচায় সাফওয়ান। চোখ দিয়ে যেন বুঝিয়ে দিচ্ছে, বলেছিলাম না এই মেয়ে ঝামেলার বস্তা। মিলল তো এবার। জবাব দিল না নীতি। আবারও ব্যস্ত হলো নিজের কাজে। সবকিছু চেক করে বাস সব স্টার্ট হওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু সাফওয়ান তখন ব্যস্ত ভঙ্গিতে ঘড়ি দেখে। বারবার তাকাচ্ছে খোলা রাস্তার দিকে। মিহাদ এসে বলে, সব তো রেডি, চলো এবার। আরেকজন আসা বাকি এখনো। এই শেষ সময়ে কে আসবে? অবাক কণ্ঠাও মিহাদের। সাফওয়ানের জবাব দেওয়ার প্রয়োজন পড়ল না। একটা সাদা গাড়ি এসে থামে তাদের সম্মুখে। ব্যাকসিট থেকে তাড়াহুড়োয় নেমে আসে লাইট পিঙ্ক কুর্তি পরা শ্যামবর্ণ এক যুবতী, যাকে দেখে বুক ধরফর করে ওঠে মিহাদের। হৃদস্পন্দনের গতি বাড়ল থরথর করে। সাফওয়ান আর চোখে একবার তাকালো মিহাদের হতবাক মুখটার দিকে। তারপর দু কদম এগিয়ে দুহাতে জড়িয়ে নিল যুবতী মেয়েটাকে। মেয়েটাও মুচকি হাসে। সাফওয়ান মেয়েটার মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলে, ঠিক আছিস তো? মেয়েটাও হাসি মুখে জবাব দিল, একদম ফাটাফাটি আছে। সাফওয়ানও মৃদু হাসে। ইতিমধ্যে নীতি সহ রায়ান জীবন এসে হাজির হয়েছে। মিহাদের মতো তাদের চোখেও বিস্ময়। মেয়েটা মিহাদের দিকে এক নজর তাকাতে দ্রুত নজর লুকালো মিহাদ। মিহাদকে উপেক্ষা করে নীতির দিকে এগিয়ে গেল মেয়েটি। নীতির চোখ ছলছল করছিল। মেয়েটাকে এগিয়ে আসতে দেখে দু কদম পিছিয়ে গেল সে। কান্নারত অভিমানী কণ্ঠে বলে, একদম কাছে আসবি না আমার। আমি তোর কেউ না। আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই, ছিলও না। মেয়েটার চোখে জল, ঠোঁটে হাসি। নীতির কথাকে উপেক্ষা করে জাপটে ধরল সে। সহসা ফুপিয়ে উঠল দুই রমণী। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল একে অপরকে। ছেলেরা যখন দেখলো তাদের কান্না থামার নাম নেই, তখন রায়ান এবং জীবন মিলে জোর করে ছাড়িয়ে নিল দুজনকে। ছেড়ে দিয়ে হঠাৎ মেয়েটার বাম গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল নীতি। চমকে উঠল সকলে। মিহাদ এবং সাফওয়ান একসাথে চিৎকার করে উঠল নীতি বলে। নীতি চমকালো না। মিহাদকে সম্পূর্ণ উপেক্ষা করে সাফওয়ানের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, তোর এত জ্বলছে কেন শয়তান ছেলে? তুই জানতি এই ইরার বাচ্চা কোথায় ছিল এতদিন? সব জেনেও আমাকে কিচ্ছু বললি না তুই। আজ তোদের দুজনকে খুন করব আমি। সত্যি সত্যি সাফওয়ানের দিকে তেড়ে যাচ্ছিল নীতি। সাথে সাথে পেছন থেকে রায়ান জাপটে ধরল নীতিকে। নীতি চিৎকার করে ওঠে, রায়ান ছাড় বলছি, না হলে এই দুজনের সাথে তুইও মারা পড়বি আজকে। শান্ত হও জান, এত হাইপার হলে তোমার শরীর খারাপ করবে তো। এই তোকে বলেছি এমন লুতুপুতু ডায়লগ ছাড়তে। ছাড়তে বলেছি ছাড়। জান প্লিজ কাম ডাউন। দেখো আমাদের ইরা কত মাস পর ফিরে এসেছে, আর সাফওয়ান না থাকলেও ফিরে আসতো বলো। অন্তত আজকে ছাড় দাও। ভালো ভালো ট্যুরটা শেষ হয়ে যাক, পরে এদের খুন করতে আমি তোমাকে হেল্প করব, প্রমিস। শান্ত হলো নীতি। তার দিকে তাকিয়ে ইরা গাল ডলতে ডলতে ঠোঁট উল্টে বলে, সরি। দৌড়ে গিয়ে মর। রাগী গলায় কথাটা বলেই বাসে উঠে গেল নীতি। তার পিছু পিছু বাধ্য প্রেমিকের মতো চলে গেল রায়ান। ইরাকে আলতো জড়িয়ে ধরে অল্প স্বল্প কথা বলে জীবনও চলে গেল। মিহাদ করুণ চোখে তাকিয়েছিল ইরার দিকে। ইরা আর চোখে লক্ষ্য করলো সেটা, তবুও না দেখার ভান করে স্থান ত্যাগ করলো। সাফওয়ানের নজর অনেকক্ষণ থেকে মিহাদের উপরে ছিল। যেতে যেতে সে মিহাদকে বলল, খবরদার যদি ওর পাশ খেসতেও দেখে যেত। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে মিহাদ ফিচেল হেসে বলে, আমার কোনো ইচ্ছেও নেই ওর পাশ ঘেঁষার। রয়্যাল ব্লু কালারের টাইট জিন্সের সাথে অফ হোয়াইট একটা টপস পরেছে ইপসিতা। টপের নিচের দিকে প্যান্টের ভেতর গুজে দিয়ে মাঝে আটকে দিয়েছে আকর্ষণীয় বেল্ট। পিঠ ছুঁই ছুঁই লালচে চুলগুলো বড় বড়র মধ্যে উন্মুক্ত। বুকের কাছে টপের উঁচু বোতামটা খোলা, সাদা গলা স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে।
হাইলাইটার লাগানো গাল চিকচিক করছে আলোর প্রতিফলনে। নিত্যদিনের মতো আজও তার সৌন্দর্য আকর্ষণ করছে উপস্থিত পুরুষ জাতিকে। হেলে দুলে বাসে উঠে সম্পূর্ণ বাসে চোখ বুলালো সে। বাসের মাঝামাঝি স্থানে 3টে সিট ফাঁকা। সাফওয়ান এবং মিহাদ বাদে বাকি সবাই বসে পড়েছে। ইপসিতা এক নজর তাকালো নিজের প্রিয় 2 বান্ধবীর দিকে। তার কুকীর্তিতে যারা সর্বদা সঙ্গ দেয়, একজন হিনা, অন্যজন জুই। হিনা চোখ টিপ দিয়ে ইশারা বলল যে যে জায়গায় একসাথে 2টো সিট ফাঁকা সেখানে গিয়ে বসতে। ইপসিতা অপেক্ষা করলো কয়েক সেকেন্ড। হিসাব মতো সাফওয়ান উঠলো আগে, এসে কোনো কিছু না ভেবে বসে পড়ে ফাঁকা 2 সিটের একটাতে। খুশিতে মন নেচে ওঠে ইপসিরার। ঝটপট বসে পড়ে সাফওয়ানের গা ঘেঁষে। টনক নড়ে সাফওয়ানের, কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে গেল চট করে। ইপসিতা যেন জানতো এমন কিছুই হবে। সাথে সাথেই সাফওয়ানের হাত টেনে ধরে সে, আহ্লাদি কণ্ঠে বলে। ইপসিতার হাতের মুঠো থেকে নিজের হাতটা টান মেরে সরিয়ে নিল সাফওয়ান। গম্ভীর কণ্ঠে বলল, সামনে যে সিটটা ফাঁকা আছে আমি সেখানে বসবো। এখানে থাকতে বিরক্ত লাগছে, সরো সামনে থেকে। সাফওয়ানের বলার ধরন দেখে আপনা আপনি দাঁড়িয়ে পড়ে ইপসিতা, তবে সামনে থেকে সরল না। ইতিমধ্যে মিহাদও নিজেকে ধাতস্থ করে হাজির হয়েছে বাসে। সিট খুঁজতে গিয়ে সে লক্ষ্য করলো একটা মাত্র সিট ফাঁকা, এবং আশ্চর্যের ব্যাপার হলো ওই সিটটার পাশে সিটেই ইরা বসা, যে জানলার বাইরে মাথা বের করে প্রকৃতি দেখতে ব্যস্ত। শুকনো ঢোক গিলল মিহাদ। ইরা থেকে চোখ সরাতে দৃষ্টি আটকালো সাফওয়ানের উপর, যে ইপসিতার শরীরে স্পর্শ করে পাশ কাটাতে চাচ্ছে না বলে বারবার ইপসিতাকে বলছে সামনে থেকে সরে দাঁড়াতে। কিন্তু ইপসিতা তো নাছর বান্দা। এতক্ষণ যাবৎ সাফওয়ানের নরম ব্যবহার দেখে তার সাহস বাড়ল। দুজনের মাঝে দূরত্ব কমিয়ে সাফওয়ানের বুকে হাত দিয়ে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে বলে। ইপসিতার কথা সম্পূর্ণ হওয়ার আগেই হঠাৎ সাফওয়ান বাস কাঁপিয়ে চিৎকার করে ডাকে, নীতি। রায়নের কাঁধে মাথা রেখে বসে থাকা নীতি হঠাৎ চিৎকারে ধরফরিয়ে উঠল। চমকে উঠল উপস্থিত সকলে। ভয়ে 2 কদম পিছিয়ে গেল ইপসিতা। নীতি দ্রুত এগিয়ে এসে সাফওয়ানের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, কি হয়েছে? সকাল সকাল মেজাজ গরম করার কোনো ইচ্ছে হলো না সাফওয়ানের। তবুও ইপসিতার গায়ে পড়া স্বভাবে তার কপালের রগ ফুলে টনটন করছে। নিজেকে যথাসম্ভব শান্ত দেখানোর চেষ্টা করে সে জবাব দিল, ওকে বলে দিয়ে নিজের সীমা অতিক্রম না করতে, নাহলে আমি যদি ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলি তবে তার সহ্য ক্ষমতা গড়িয়ে যাবে। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ালো না সেই স্থানে। দুপাদক পা ফেলে বসে পড়ে ইরার পাশে সিটটাতে। বাসে উপস্থিত সকলের চোখ এখন ইপসিতার দিকে। চোখে চোখেই যেন বিদ্রুপ করছে তাকে নিয়ে। অপমানে ভেতরটা দগ্ধ হয়ে উঠল ইপসিতার। নিয়াজ ছেলেটাকে সে অতিরিক্ত পছন্দ করে বলে ছাড় দিচ্ছে, না হয় এমন অপমানের শিক্ষা শরীরের রক্ত ঝরিয়েই দিত। চুপচাপ নিজের সিটে বসে পড়ে সে। পরপরই পাশে এসে বসে মিহাদ। অন্য সময় হলে হয়তো ইপসিতার সাথে একটু একটু ফ্লার্ট করতো, কিন্তু আজ মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে আছে বলে চুপচাপ চোখ বুজে বসে রইল। একে একে রওনা দিল সব কয়টা বাস। সাথে সাথে গান বাজনায় ভুলিয়ে দিল কিছুক্ষণ আগের নিস্তব্ধতা। ইরা সাফওয়ানের বাহুতে কোনোই দ্বারা ধাক্কা মেরে বল, এত সুন্দর একটা মেয়ে তোকে সামনে থেকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, আর তুই কিনা চোখ তুলে তাকাচ্ছিস না? আসলে মানুষ তুই? মোবাইল স্ক্রিনে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে সাফওয়ান জবাব দিল, ওটা গ্রিন না, রেড এরিয়ার কলগারদের মতো যখনও সিগন্যাল মনে হয় আমার। আর যাই হোক, যে শরীরটা হাজারো পুরুষ চোখ দিয়ে গিলে খাচ্ছে সেই শরীরের দিকে বাঁকা নজরে তাকানোর মতো রুচিও হয় না সাফওয়ান খানের। পাশাপাশি সিটে শায়েরি নাজরাত, তাদের পেছনে সাফরিন তোহা। সামনে সিটে নোহাস এবং ফায়াজ। আয়ান আলাদা বসেছে সাফরিনদের সিটের সোজাসুজিতে। বাস চলছে শাসা গতিতে, গান বাজছে উচ্চস্বরে। সেই তালে তালে নাচছে অনেকে। শায়েরি নিজেও পারছে না নিজের শরীরকে কাবু করতে। মৃদু শরীর দুলিয়ে সে উপভোগ করছে জার্নিটা। সবারই মোটামুটি এমন অবস্থা চলছে। ব্যতিক্রম শুধু নাজরাত। সে আসার পর থেকে মোবাইলে ঢু মেরে আছে। একের পর এক মেসেজ আসছে আর সে রিপ্লাই করছে। এক পর্যায়ে বিরক্ত হলো শায়েরি, ছো মেরে মোবাইল কেড়ে নিয়ে বলে, ফুপি তো বলেছে, শুনলাম তোর শ্বশুরবাড়ি থেকে পারমিশন না দিলে তুই ট্যুরে আসতে পারবি না। তাহলে তোকে অনুমতি দিয়েছে এটাকে? হঠাৎ এভাবে মোবাইল কেড়ে নেওয়া চমকে ওঠে নাজরাত। তবুও শায়েরির প্রশ্নের জবাবে বলে, সাদিফ দিয়েছে পারমিশন, হয়েছে জানা, এবার দে ফোনটা। এই চ্যাটিং ফ্ল্যাটিং করতেই যদি এসেছিস তাহলে তো তা না এসে বাসায় পড়ে থাকলেও পারতি। সাদিক ভাই নিশ্চয়ই আপত্তি করতো না।
আরে সাদিক মেসেজ দিচ্ছে, দে না বুইন। শাড়ি কিছু বলার আগে সামনের সিট থেকে নুহাস সিটে হাঁটু গেড়ে পেছন ফিরে বলে, তোর জামাইরে ভদ্র ভেবে বিরাট ভুল করে ফেলেছি দিনরাত। এই ব্যাটা দেখি সারাক্ষণ মোবাইলে মোবাইলে বউয়ের সাথে চিপকে থাকে। এখনই এই অবস্থা, তোর ভবিষ্যৎ তো ফুটবল টিম গড়ে তুলবে দেখছি। নুহাসের এক কথায় ফায়াজ শায়েরি সহ পেছন থেকে হেসে উঠল অনেকে। লজ্জায় জবুথুবু হয়ে গেল নাজরাত। আচমকা ভাইব্রেশন মোডে থাকা মোবাইলটা কেঁপে উঠল নাজরাতে। শায়েরি দেখলো সাদিফের কল। আশ্চর্য কণ্ঠে সে বলে ফেলে, আয় হায়, সাদিব ভাইয়া ভিডিও কল দিচ্ছে। চমকে উঠল নাজরাত। হাত নিল নুহাস। ঝটপট কলটা রিসিভ করে কপালে হাত ছুঁয়ে বল, সালাম দুলাভাই। আচমকা নুহাসকে দেখে অকচকিয়ে গেল সাদিফ। হতভম্ব মুখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। সেটা দেখে নুহাস 32 পাটি দাঁত বের করে বলে, ভাইয়া মনে হয় আমাকে দেখা সারপ্রাইজ হয়ে গেছেন, কিন্তু মুখ দেখে শর্ট খাইছেন এমন লাগতেছে। ভয় পাবেন না, আপনার বউকে রাস্তায় ছুঁড়ে ফেলি নাই, সে আমাদের সাথে আছে, খালি আপনার সাথে কথা বলার অনুমতি নাই। যাই হোক, গানের জন্য আপনার কথা বুঝতে পারবো না, তাই রাখছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। নিজে সব কথা বলে কট করে লাইন কেটে দিল। ওপাশে সাদিফ তখনও হতভম্ব মুখে মোবাইলের দিকে তাকিয়ে। কি হলো না হলো মাথার উপর দিয়ে গেল সব। এমন মাথা তার ছেঁড়া একটা ছেলেকে নাজরাতের মতো শান্ত স্বভাবের মেয়ে কিভাবে বন্ধু বানালো, সেটাই ভেবে কুল পেল না সে। অন্যদিকে নুহাসের ব্যবহারে রাগে গা জ্বলে উঠল নাজরাতে। না জানি সাদিফ কি ভাবছে। নুহাসের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে সে ঝটপট সাদিফকে মেসেজ পাঠালো, দুঃখিত, নুহাস হুট করে ফোনটা কেড়ে নেবে ভাবিনি, প্লিজ কিছু মনে করবেন না, ওর শুধু মজা করছিল। সেকেন্ড বেরোতেই রিপ্লাই আসে সাদিফের, ইটস অল রাইট, আমি কিছুই মনে করিনি। পৌঁছানোর পর কল করো, অ্যান্ড হ্যাভ এ সেফ জার্নি, বাই। স্বস্তির নিঃশ্বাস ফেলে নাজরাত। এই বিচ্ছুগুলোর জন্য কোনো কিছুতেই যেন শান্তি নেই, আবার ওরা না থাকলেও অশান্তি লাগে। কি এক মহা জ্বালা। দুপুর 2টা নাগাদ বান্দরবান গিয়ে পৌঁছালো তারা। আগে থেকে হোটেল বুকিং করা ছিল, এক রুমে 4 জন করে থাকবে। রিসেপশন থেকে চাবি নিয়ে সকলে ক্লান্ত শরীর টেনে নিল রুমের উদ্দেশ্যে। শায়েরি, নাজরাত, তোহা এবং সাফরিন 4 বান্ধবী একই রুম দখল করলো। একে একে ফ্রেশ হয়ে সকলে লাঞ্চ করে নিল। এরপর 1.5 ঘন্টা মতো রেস্ট নিয়ে বিকেল 4টা নাগাদ বের হলো বান্দরবানের উল্লেখযোগ্য স্থান স্বর্ণ মন্দির দর্শন করার উদ্দেশ্যে। স্বর্ণ মন্দির নাম হলেও এখানে স্বর্ণের কোনো স্থাপন নেই। মূলত মন্দিরটি সোনালী রঙের জন্যই এটি স্বর্ণ মন্দির নামে পরিচিত। বিকেলে রৌদ্রোজ্জ্বল আলোয় সোনালী রঙের স্তম্ভগুলো চিকচিক করে স্বর্ণের মতোই লাগছে। মন্দিরের চারপাশে ছোট বড় সবুজ পাহাড়গুলো উকি দিয়ে আছে। মাথার উপরে নীল আকাশ, অসম্ভব সুন্দর রঙের মেলা। দেখলে শুধু বিমোহিত হতে হয়, এক দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সোনালী আলোর প্রতিফলনে চোখ ধাঁধিয়ে আসে। চারপাশে মানুষ গিজগিজ করছে। ঘুরতে এসেছে আরো অনেকেই, সবাই একের পর এক ছবি তোলায় ব্যস্ত। মন্দিরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা অন্যতম উপাসনালয় হওয়ায় অনেক বৌদ্ধ ধর্মের মানুষদেরও দেখতে পাওয়া গেল। জায়গা ঘুরে দেখতে দেখতে প্রায় সন্ধে হতে চলল। বন্ধুদের সাথে ছবি তোলার মাঝে হঠাৎ ফোন বেজে ওঠে শায়েরির। মা ফোন করছে। পৌঁছানোর পর একটাবারও কল করার কথা বেমালাম মালুম ভুলে গিয়েছিল শায়েরি। এখন নিশ্চয়ই চিন্তায় 101টা ঝাড়ি শোনাবে আম্মু। এত মানুষের ভিড়ে কথা বলতে অসুবিধা হবে, তাই মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসে সে। বাহিরেও মানুষের কমতি নেই। এদিকে ফোনের ওপাশে তার মা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বাধ্য হয়ে মন্দিরের পেছনে বিশাল বিশাল গাছগাছালিতে ভরা নিরিবিলি জায়গাটার দিকে এগোলো সে। যেহেতু বান্দরবন শহর, তাই অবশ্য সব দিকে পাহাড় এবং জঙ্গলে ঘেরা। ফোন কানে চিপে মায়ের একের পর এক বকুনি এবং সতর্ক বার্তা শুনতে শুনতে শায়েরি 1 কদম 2 কদম করে এগিয়ে যেতে লাগলো জঙ্গলের গভীরে। তার নির্বোধ মস্তিষ্ক বুঝতেই পারলো না আবার গতবারের মতো বোকামো করছে সে। কিন্তু এবার জঙ্গলের মাঝে কোনো সরু পথ নেই, না আছে দিক চেনার কোনো উপায়। একবার জঙ্গলের গভীরে চলে গেলে ফিরে আসাটা কেমন কষ্টসাধ্য হবে তার সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই শায়েরি। প্রকৃতির ডাক পড়ায় অনিচ্ছা সত্ত্বেও স্বর্ণ মন্দির থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়েছে সাফওয়ান। একটুখানি প্রাইভেসি পাওয়ার আশায় সে এগুলো মন্দিরের পেছন দিকে জঙ্গলে। সবেমাত্র স্থান নির্বাচন করে দাঁড়িয়েছে, এমন সময় চোখ পড়ল জঙ্গলের অনেকটা গভীরে হলুদ জামা গায়ে মেয়েলি শরীরটার উপর। ভ্রুকুচকে কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো একটা মেয়ে শেষ বিকেলের ঘন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে কেন। তাকিয়ে থাকতে থাকতে আচমকা তার মাথায় বাড়ি খেলো শায়েরি নামটা।
লাঞ্চ করার সময় তো শাড়ির গায়ে এমন জামাটাই দেখেছিল সে। হাইটটাও একই লাগছে। অনাকাঙ্ক্ষিত বিপদের ভয়ে সব ভুলে সেদিকে পা বাড়ালো সাফওয়ান। শাড়ি তখন প্রায় মিলিয়ে গেছে দৃষ্টিসীমা থেকে। দ্রুত পা বাড়ালো সাফওয়ান। এই মেয়ে যে হারে বিপদ ঘটায় একা ছাড়ার কোনো মানেই হয় না। অন্যদিকে তখন নেটওয়ার্কের অভাবে কল ডিসকানেক্ট হয়ে গেছে শায়রির। হঠাৎ এমন হয় অবাক হয়ে ফোন হাতে নিয়ে থমকে দাঁড়ালো সে। অবশেষে লক্ষ্য করলো ঘন জঙ্গলের গভীরে একাকী দাঁড়িয়ে আছে সে। মাথার উপর লম্বা লম্বা গাছ, যাদের বিশাল বিশাল ডালপাতার জন্য দিনের আলোর কমতি পড়ছে জঙ্গলে। তাছাড়া সূর্য প্রায় ডুবে গেছে, এক্ষুনি সন্ধ্যা নামবে। একাই ঘন জঙ্গল থেকে ফিরতে হবে ভেবে ভয়ে বুক কেঁপে উঠে শায়রির। দ্রুত পা চালিয়ে উল্টো দিকে ফিরে যাবে এমন সময় লক্ষ্য করে তার বাম দিকে 4-5টা ন্যাড়া কুকুর জিভ বের করে শিকারী নজরে তাকিয়ে আছে তার দিকে। ভয় চিৎকার করে উঠে সে। কদম পিছিয়ে নিতে নিতে দিক বেদিক শূন্য হয়ে দৌড় লাগালো অজানা গন্তব্যে। অন্যদিকে শায়রির চিৎকার শোনা মাত্র দৌড়ে আসছিল সাফওয়ান। অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু আচমকা শায়রির পেছনে এতগুলো কুকুরকে দৌড়াতে দেখে রক্ত শূন্য হয়ে গেল তার মুখ। মুখ থেকে অস্পষ্ট স্বরে বলে উঠে, শিট শিট শিট। তারপর দৌড়ানোর গতি বাড়ালো 4 গুণ। শায়রি ভয়ে উত্তেজনায় এলোমেলো ভাবে দৌড়াচ্ছে। তার কাছ থেকে উৎসাহ পেয়ে পেছন থেকে ছুটে চলেছে ন্যাড়া কুকুরগুলো। দৌড়ানোর মাঝে মাটি থেকে মাঝারি আকৃতির কয়েকটা পাথর তুলে নিল সাফওয়ান। নিখুঁত নিশানা দিয়ে পরপর 3টে পাথর ছুঁড়ে মারে 3টে কুকুরের পায়ের দিকে। সাথে সাথে ধুপাধুপ পা ফসকে মুখ থুবড়ে পড়লো তারা। সে এটা লক্ষ্য করেই থেমে গেল বাকি কুকুরগুলো। পেছন ফিরে চাইল সাফওয়ানের দিকে। সাফওয়ান আবারও পাথর ছুঁড়ে মারার জন্য হাত উঁচু করতে ল্যাজ গুটিয়ে অন্যদিকে পালালো সকলে। স্বস্তির শ্বাস ফেলে সাফওয়ান, কিন্তু শায়রি তখনও পালাতে ব্যস্ত। তার পিছু নিতে নিতে সাফওয়ান চিৎকার করে ডাকলো, হেই স্টপ রাইট দেয়ার। ফাঁকা জঙ্গলে সাফওয়ানের কণ্ঠটা প্রতিধ্বনি হয়ে বাজতে লাগলো। সহসা কণ্ঠটা শুনে পা ফসকে ধপ করে মাটিতে আছড়ে পড়ে শায়রি। এক মুঠো আশার আলো হয়ে যেন উপস্থিত হয়েছে সাফওয়ান। পড়ে গিয়ে হাঁপাতে লাগলো সে। নিজেকে ধাতস্থ করে পেছনে ঘুরে দেখে ততক্ষণে সাফওয়ান তার কাছাকাছি পৌঁছে গেছে। এসেই হাঁটুতে ভর দিয়ে বড় বড় শ্বাস ফেলে সে। একটু রিল্যাক্স ফিল করতে চোখ তুলে শায়রির দিকে তাকালো। রক্তশূন্য ফ্যাকাশে মুখ, জল চিকচিক করছে চোখে। দেখে বোঝা যাচ্ছে কতটা ভয় পেয়েছিল। সাফওয়ানের ইচ্ছে করলো না এই ভয়ার্ত মুখোশটার দিকে তাকিয়ে বকাঝকা করতে। শায়রি কান্না চেপে কৃতজ্ঞতার নজরে তাকালো সাফওয়ানের দিকে। সাদা টি শার্টের উপর স্কাই ব্লু কালারের শার্ট পরেছিল সাফওয়ান। হাতা গুটিয়ে সবগুলো বোতাম খোলা রেখেছে। এতক্ষণে দৌড়ঝাঁপের কারণে কপাল, মুখ, বুক ঘেমে একাকার অবস্থা তার। বুকের কাছে আটসাট হয়ে লেপ্টে আছে সাদা টি শার্টটা। চোখ নামিয়ে নিল শায়রি, মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। শব্দটা যেন ক্ষত জায়গায় মরিচ ছেটানোর মতো মনে হলো সাফওয়ানের। দাঁতে দাঁত চেপে সে বলে, একা একা জঙ্গলে কি পিকনিক করতে এসেছো যখন ওই কুকুরগুলো দেখে পালিয়েছে কেন? তোমার মতো মাথা মুঠাকে কোম্পানি দিতে চেয়েছিল তারা। সাফওয়ানের খোঁচা মারা কথাটা হজম করে মিনমিনে কণ্ঠে শায়রি জবাব দিল, আমি ইচ্ছে করে এখানে আসিনি, জানি না কিভাবে। তা জানবে কেন? মাথা কাজ করলে তো জানতে পারতে। মনে তো হয় না মাথার ভিতর মস্তিষ্ক নামক কিছু আছে। ব্লাডি মাথা মোটা। শায়রি চুপ। ইতিমধ্যে সূর্য ডুবে অন্ধকার ঘনিয়ে আসছে। আশেপাশে খেয়াল করে দ্রুত উঠে দাঁড়ালো সে। পায়ে একটু ব্যথা অনুভব করলো, তবে সেটা উপেক্ষা করে একটুখানি দূরত্ব রেখে দাঁড়ালো সাফওয়ানের পাশে। তার উপস্থিতি অনুভব করে চোখ পাকিয়ে চোখে চোখ মেলালো সাফওয়ান। চোখ দিয়ে যেন প্রশ্ন করছে। কি চাই? ভীতু কণ্ঠে শায়রি জবাব দিল, অন্ধকার হয়ে গিয়েছে তো আমরা কিভাবে যাব? নিজের পকেটে মোবাইল হাতড়ে দেখতে দেখতে সাফওয়ান বলে, সেটা এখানে আসার আগে ভাবা উচিত ছিল না? শায়রি নিচু কণ্ঠে বলে, সরি তো। এদিকে কান দিল না সাফওয়ান। যখন বুঝতে পারলো তার মোবাইল মিহাদের কাছেই রেখে এসেছে, তখন মনে মনে নিজেকেই কয়েকশো গালাগাল করে। আবছা আলোয় শায়রির হাতের মোবাইলটা লক্ষ্য করে চট করে কেড়ে নিল সেটা। চমকে ওঠে শায়রি। মোবাইল নো সিগন্যাল দেখে অবাক হলো না সাফওয়ান। জানতো এমনই হবে। ফোনের ফ্ল্যাশটা অন করে আশেপাশে নজর দিল সে। বুঝে উঠতে পারলো না কোন পথ দিয়ে এগোলে হাইওয়ে ধরতে পারবে। মিনিট খানিক চিন্তা করার পর ডান দিকেই পা বাড়ালো সে। আচমকা তাকে এভাবে চলে যেতে দেখে চমকে উঠে শায়রি। দ্রুত গিয়ে এক হাত আঁকড়ে ধরে সাফওয়ানের খোলা শার্টের একাংশ। সহসা থেমে গেল সাফওয়ান। এক পলক নিজের শার্টের দিকে তাকিয়ে
চোখ মেলালো শায়রির চোখের সাথে। সঙ্গে সঙ্গে এই চোখ নামিয়ে নিল শায়রি। চুপটি করে দাঁড়িয়ে রইল সাফওয়ানের পাশে। সাফওয়ান কিছুই বলল না, কোনো রকম বারণও করলো না শার্ট ধরার জন্য। ধীর পায়ে এগোতে লাগলো সাফওয়ানের দিকে এবং তার সাথে পা মিলিয়েও হাঁটছে শায়রি। দুজনের কারোরই জানা নেই কোন গন্তব্যে এগোচ্ছে তারা। আদৌ গন্তব্যটা তাদের জন্য মঙ্গলজনক হবে কিনা। সন্ধে নামার আগ মুহূর্তে স্বর্ণ মন্দির থেকে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সকলে। তোহার শরীর সকাল থেকেই দুর্বল হয়েছিল। লং জার্নি একেবারেই সহ্য করতে পারে না সে। আজও আসার পথে বমি হয়েছিল 3 বার। হোটেলে এসে রেস্ট করার সময় না পায় শরীরটা ম্যাজম্যাজ করছিল তার। সব বন্ধুদের নারী নক্ষত্র সম্পর্কে অবগত থাকা আয়ান চট করে ধরে ফেললো তোহার ব্যাপারটা। বুঝতে পারছিল এত মানুষের ভিড় কোলাহলে শরীরটা আরো খারাপ হচ্ছে তোহার। তাই সিদ্ধান্ত নিয়েছিল তোহাকে নিয়ে হোটেলে ফিরে যাওয়ার। বের হওয়ার আগে একবার খোঁজ করেছিল শায়রির। ফায়াজও তখন অন্যত্র ছিল বলে আয়ান ভেবে নিয়েছিল দুজন একসাথেই আছে, তাই এত মাথা ঘামায়নি। না ফিরে গেল হোটেলে। অন্যদিকে বাকিরা ভেবে নিল আয়ান এবং তোহার সাথে হয়তো ফিরে গেছে শায়রি। তাই নিশ্চিন্ত মনে জায়গাটা ঘুরে সন্ধে নামার আগ মুহূর্তে রওনা দিল হোটেলের উদ্দেশ্যে। স্বর্ণ মন্দিরে আসার অল্প কিছুক্ষণ পরই তীব্র মাথা ব্যথায় অসহ্য হয়ে মিয়াদ হোটেলে ফিরে গিয়েছিল। চোখ মুখ লাল হয়ে ভয়াবহ অবস্থা হয়ে গেছিল তার। শুধু সাফওয়ানকে জানিয়ে গিয়েছিল সে। সাফওয়ানের কাছাকাছি থাকায় এরাও শুনল সবই। সাথে ভেতরটা ছটফট করে উঠল মিয়াদের অবস্থা দেখে। ছেলেটা তো এমন না, সারাদিন বৃষ্টিতে ভিজলেও সর্দি আসে না, তবে হঠাৎ এমন ভয়াবহ মাথা ব্যথা কেন হলো সেটা ভেবেই ভেতরটা অস্থির হয়ে উঠল তার। না পারছিল ছুটে যেতে, না পারছিল সহ্য করতে, তবুও নিজেকে শান্ত রাখার যথাসম্ভব চেষ্টা করলো। তারপর স্বর্ণমন্দিরে ঘুরলো সন্ধ্যের আগ অব্দি। সাফওয়ানের জন্য অবশ্য কেউ এতটা ভাবলো না, সে ছোট বাচ্চা নয় যে হারিয়ে যাবে। আবার ভেবে নিল হয়তো বা মিহাদের সাথে আছে, বেস্ট ফ্রেন্ড বলে কথা। বিপত্তি ঘটল হোটেলে ফেরার পর। নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে একা একা তোহাকে শুয়ে থাকতে দেখলো নাজরাত এবং সাফরিন। বিস্ময় নিয়ে সাফরিন জানতে চাইলো, তুই একা কেন তোহা? শায়ু কোথায়? চমকালো তোহা। শায়রির কথায় মানে কি? ওদের সাথেই তো থাকার কথা। নিজের বিস্ময় ভাব কাটাতে না পেরে বেড থেকে উঠে বসে তোহা, বলে, সায়ু তো আসেইনি আমাদের সাথে, ওর তো তোদের সাথে থাকার কথা। হতভম্ব মুখে একে অপরের দিকে তাকালো সাফরিন এবং নাজরাত। কাঁধের ব্যাগটা বেডে ছুঁড়ে মেরে সাফরিন দ্রুত পা বাড়ালো আয়নের কাছে। পিছু পিছু ছুটলো বাকি দুজন। অস্থিরতায় শরীর খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল তোহার। সবেমাত্র রুমে এসে বিছানায় গা বিলিয়ে দিয়েছিল ফায়াজ এবং নুহাস। এমন মুহূর্তে দরজা ধাক্কাধাক্কি শুরু করেছে দেখে বাধ্য হয়ে আয়ন খুলল দরজা। পরপরই সাফরিনের মুখে শায়রিকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে চমকে উঠে সে। তড়িতে শরীরের সব ক্লান্তি ছুঁড়ে ফেলে দৌড়ে আসে ফায়াজও। নিজেকে সান্ত্বনা দিতে দিতে সে বলে, হয়তো নীতি আপুদের সাথে এসেছে ও। তোরা সব দিকে খোঁজ না নিয়ে কিভাবে বলছিস স্নায়ু হারিয়ে গেছে? নিচে চল, আশেপাশে একবার ভালো করে দেখ। ফোন দিয়েছিলি ওকে? বিরস মুখে মাথা দোলায় নাজরাত। অর্থাৎ ফোন দিয়েছে, কিন্তু ওর মোবাইল বারবার বন্ধ বলছে। অস্থিরতায় বুকের ভেতরটা ধুকভুক করতে লাগলো তাদের। হোটেলে সবখানে দেখলো, কিন্তু কোথাও শায়রির অস্তিত্ব খুঁজে পেল না। বারবার তাদের মনে পড়তে লাগলো আগের বারের দুর্ঘটনা। কিন্তু এবার যে রাত হতে চললো, কোথায় গেল মেয়েটা? কোনো বিপদ হলো না তো? সকলে একত্রিত হলো হোটেলের বাম দিকে বিশাল লনে। একে অপরের দিকে তাকিয়ে বোঝালো ব্যর্থতা। একে একে সবুজ ঘাসের উপর ধপধপ করে বসে পড়ে সবাই। বাহির থেকে আসার পর বিন্দু পরিমাণ বিশ্রামের সুযোগ হলো না কারোরই। ক্লান্তিতে চোখ বুঝে আসে সকলেরই। আয়ন অস্থিরতায় ছটফট করতে করতে সিদ্ধান্ত নিল টিচারদের জানানোর। তারা প্রাথমিক খোঁজ তো নিয়েছে, এবার সবাইকে জানানো অত্যন্ত জরুরি। তারা হোটেলের ভেতর ঢুকছিল, এমন সময় নীতি এবং রায়ান আসে। এসে সাফরিনের কাছে জানতে চাইলো সাফওয়ানকে দেখেছে কিনা। দ্বিতীয় দফা চমকে ওঠে সাফরিন, আতঙ্কের সাথে বলে, ভাইয়াকে খুঁজে পাচ্ছ না? ভ্রু কুচকালো নীতি। ভাইয়াকেও মানে? আর কে হারিয়েছে? আর সাফওয়ান তো হারিয়ে যাওয়ার মতো বাচ্চা নয়। উপস্থিত 6 জনের চিন্তাগ্রস্ত মুখ দেখে নীতি বলে, সাফওয়ান হয়তো বা আছে আশেপাশে, এমনিতে অনেকক্ষণ যাবৎ দেখছি না বলেই জিজ্ঞাসা করেছিলাম তোমাদের কি হয়েছে, এমন হয়ে আছো কেন? শায়রিকে খুঁজে পাচ্ছি না নীতি আপু, সব জায়গা খোঁজ নিয়েছি, ফোনটা বন্ধ বলছে। স্বর্ণ মন্দির থেকে আমাদের কারোর সাথে ফিরেনি ও। অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে হতভম্ব হয়ে গেল নীতি এবং রায়ান।
হঠাৎ যেন টনক নড়ল দুজনের। সাফওয়ানকে আসার পথে দেখেনি কোথাও। মিহাদ বলেছে ওর সাথে আসেনি। হোটেলে সকলেই পৌঁছেছে, 8 ঘন্টা হতে চলল। এখনো কেন ক্লান্ত শরীর নিয়ে একা একা বাইরে থাকবে? মোবাইলটাও মিহাদের কাছে রেখে গেছে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নীতি ভাবল, সাফওয়ান এবং শায়রি দুজনকে একসাথে কোথাও আটকে গেছে। কোনো বিপদ হলো না তো ওদের? আপু, আমার মনে হয় টিচারদের ইনফর্ম করা উচিত। আয়নের কথায় ঘোর বিরোধিতা করে নীতি বলে, না, আমার মনে হচ্ছে ওরা দুজন একসাথে আছে। আর এটা যেহেতু কলেজ ট্যুর, দুজন এভাবে নিখোঁজ হওয়া নিয়ে নানা কথা রটাবে স্টুডেন্টরা। আমার মনে হয় আজ রাতটা ওয়েট করা দরকার। নীতির কথায় চরম বিরক্ত হয়ে ফায়াজ বলে, আপনার মনে হওয়া নিয়ে রাতটা এভাবে পার করে দিলে সায়ুর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন? তোমরা বুঝতে পারছো না ফারাজ, একটা ছেলে একটা মেয়ে এত ভিড়ের মধ্যে থেকে হুট করে গায়েব হয়ে গিয়েছে শুনলে ওদের নিয়ে আজে বাজে কথা বানিয়ে খোঁজ শুরু করার আগেই শেষ করে দিবে। আর এসব হলে বদনামটা সাফওয়ানের না, বরং শায়রির হবে। তাছাড়া আমার মনে হচ্ছে দুজন একসাথে আছে, আর যেখানে সাফওয়ান আছে সেখানে শায়রির ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকতেই পারে না। নীতির কথায় যুক্তি খুঁজে পেলেও মন শান্ত হলো না ফায়াজ কিংবা অন্য কারো। না হওয়ারই কথা। সময় এখন প্রায় সন্ধ্যে 7:30। চারপাশে ঘন অন্ধকারে তলিয়ে সময় বাড়ার সাথে সাথে বাড়বে অন্ধকার। না জানি মেয়েটার কি অবস্থায় আছে এখন। তাদের 6 জনের চিন্তাগ্রস্ত মুখ দেখে রায়ান জিহানকে ফোন করতে বলল, আমি জানি এভাবে হাতে হাত গুটিয়ে রাখলে কিছু হবে না, তবে নীতি যা বলেছে ঠিকই বলেছে। ধরো আমরা সবাইকে জানিয়ে দিলাম এ ব্যাপারে, আর ওরা সুস্থ শরীরে ফিরে আসলো, তখন কথাটা কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারছো? শায়েরির মান সম্মানের কথাটা একবার ভাবো। একটু থেমে আমি জিহানকে ফোন করছি। আমার মনে হয় মন্দিরের আশপাশটা আমাদের একবার খোঁজ নেওয়া দরকার। তোমরা থাকো, আমরা বরং গিয়ে দেখি। রায়ানের কথায় কিঞ্চিত আশার আলো খুঁজে পেল তারা। জিয়ান এবং রায়ানের সাথে যোগ দিল আয়ান, ফায়াজ ও নুহাস। ইতিমধ্যে ইরা এবং মিহাদের কানেও পৌঁছে গেল খবরটা। টকটকে লাল চোখ মুখ নিয়ে মিহাদও ছুটল বাকিদের সাথে। মেয়েরা চিন্তিত মুখেও অপেক্ষা করতে লাগলো হোটেল রুমে। আশা রাখলো যেন কোনো ভালো আপডেট পাওয়া যায়।